আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি বোটানি চতুর্থ অধ্যায়ের 3 নাম্বার লেকচার। ঠিক আছে। আচ্ছা, তো আসো শুরু করা যাক। আজকে হচ্ছে আমরা ভাইরাসের পরজীবিতা নিয়ে কথা বলবো। ভাইরাস আমরা জানি বাধ্যতামূলক পরজীবী, অর্থাৎ এটা কোনো একটা হোস্ট সেল বা একটা হোস্ট বডি ছাড়া নিজের বংশ বিস্তার করতে পারে না। বংশবৃদ্ধি না বলে আমরা এটাকে সংখ্যা বৃদ্ধি বলতে পারি, কারণ এটা অ্যাকচুয়ালি আমরা জীব হিসেবে কনসিডার করি না ভাইরাসকে। ঠিক আছে, তো ভাইরাসকে জীব হিসেবে কনসিডার করা হয় না, এটা জীব এবং জড় এর মাঝামাঝি কোনো একটা মাধ্যম, অথবা এটা সম্পূর্ণ আলাদা স্বকীয় একটা মাধ্যম। ঠিক আছে। তো এটার মধ্যে জীবের বৈশিষ্ট্য দেখা যায়, জলের বৈশিষ্ট্য দেখা যায়, যেগুলো নিয়ে আমরা প্রথম ক্লাসেই কথা বলেছি। তো ওগুলো নিয়ে আর কথা না বাড়াই। আর ভাইরাসটা কিভাবে হচ্ছে আক্রমণ করবে, এটা কিন্তু তার বাইরে যে প্রোটিন আবরণটা আছে, ওই ক্যাপসিড, যেটা এই ক্যাপসিডটাই কিন্তু এটা নির্ধারণ করে। তাহলে ভাইরাসের যে সংক্রমণ করার ক্ষমতা, এটা নির্ধারণ করে কি, তার বাইরে যে ক্যাপসিডটা আছে সেটা। তো একটা পোষক কোষে দেখা যায় যে ভাইরাসের প্রোটিনের জন্য যে রিসেপ্টর সাইট ওটা যদি থাকে, তাহলে ভাইরাস কোষটা হচ্ছে পোষক কোষে আক্রমণ করতে পারবে। এটা অনেকটা একটা পাজেলের মতো চিন্তা করতে পারো। তো পোষক কোষে ভাইরাস যে প্রোটিনটা আছে, ভাইরাসের প্রোটিন অর্থাৎ ভাইরাল প্রোটিন যেটা, এই ভাইরাল প্রোটিনের জন্য রিসেপ্টর সাইট অর্থাৎ একটা পাজেল পিস যদি এরকম হয়, ধরো যে এইটা হচ্ছে একটা পাজেল পিস, আর আরেকটা পাজেল পিস হচ্ছে এরকম। তো এটা কিন্তু শুধুমাত্র তখনই লাগতে পারবে যখন একটা আরেকটার সাথে ম্যাচ করবে। তো এটা হচ্ছে ধরো যে রিসেপ্টর সাইট। ঠিক আছে, এটা হচ্ছে রিসেপ্টর সাইটটা ধরো। আর এই যে এইখানে হচ্ছে ভাইরাসের যে ভাইরাল প্রোটিনটা আছে, এটা হচ্ছে ভাইরাল প্রোটিন। তো এখন এখানে ভাইরাল প্রোটিনের জন্য যে রিসেপ্টর সাইটটা দরকার, ওটা যদি থাকে তাহলেই হচ্ছে আক্রমণ করা সম্ভব হবে। তো এখন এই রিসেপ্টর সাইটটা তো সব জায়গায় থাকে না, কোথায় কোন ভাইরাসের জন্য থাকে, এটার একটা আমরা লিখে রেখেছি এখানে দেখো। তো ঠান্ডা লাগার ভাইরাস যেটা, এখন ঠান্ডা লাগার জন্য আমরা জানি যে কোথায় এটা সংক্রমিত হয়, এটা শ্বাসতন্ত্রে দেখা যায় সংক্রমিত হয়। এবং শ্বাসতন্ত্রে সংক্রমিত হওয়ার পরে কি হয়, এই যে দেখা যায় যে নাক দিয়ে সর্দি, অর্থাৎ হচ্ছে মিউকাস নিঃসরিত বা মিউকাস ক্ষরিত হতে থাকে। তো এই যে তার মানে হচ্ছে এটার মিউকাসটার যে আবরণী কোষ থাকে, অর্থাৎ মিউকাস মেমব্রেন কোষ, সেখানে হচ্ছে ঠান্ডা লাগার ভাইরাসটা সংক্রমিত হতে পারে, বা সেখানে হচ্ছে ঠান্ডা লাগার ভাইরাসের জন্য রিসেপ্টর সাইটটা আছে। আর চিকেন পক্স হলে দেখবা যে আমাদের পুরো ত্বকের মধ্যে, ইভেন মাথার চামড়ার মধ্যেও দেখা যায় যে অনেকের ক্ষেত্রে হচ্ছে গোটা 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 এরকম দেখা যায় অনেক। তো এটা হচ্ছে চিকেন পক্সের ক্ষেত্রে দেখা যায়, ফুসকুড়ি বলে যেটাকে। তো এই ফুসকুড়িগুলো হচ্ছে কোথায় দেখা যায়, ত্বকে দেখা যাচ্ছে, তার মানে চিকেন পক্স ভাইরাসের জন্য রিসেপ্টর সাইটটা হচ্ছে ত্বক। তারপর পোলিও ভাইরাসের ক্ষেত্রে এটা একটু মাথায় রাখা লাগবে। পোলিও ভাইরাসের জন্য হচ্ছে পাটা অচল হয়ে যায়, অর্থাৎ চলন ক্ষমতা হচ্ছে হারিয়ে ফেলে। তার মানে স্নায়ু কোষের মধ্যে, অর্থাৎ নার্ভাস সিস্টেমের যে মানে নার্ভ সেল যেগুলো আছে, নার্ভ সেলে হচ্ছে সংক্রমিত হয়। তারপর হচ্ছে অন্ত্রের যে আবরণ কোষটা আছে, এই অন্ত্রের আবরণ কোষে হয় ঊর্ধ্ব শ্বাসনালীতে হয়। তো ঊর্ধ্ব শ্বাসনালী আর অন্ত্রের আবরণ কোষের সাথে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এই যে পাটা যে অবশ হয়ে যাচ্ছে বা পায়ের ক্ষমতাটা যে চিরদিনের জন্য হারিয়ে যাচ্ছে, প্যারালাইজড হয়ে যাচ্ছে, প্যারালাইসিসের সাথে হচ্ছে ওভাবে মিল নাও পেতে পারি আমরা। বাট এটা ঊর্ধ্ব শ্বাসনালী আর অন্ত্রের আবরণ কোষের মধ্যে হচ্ছে এটা রিসেপ্টর সাইটটা আছে। তাহলে কোথায় কোথায় পোলিও রিসেপ্টর সাইট আছে, 3 জায়গাতে। অন্ত্রের আবরণ আবরণ কোষ যেটা, অন্ত্রের আবরণ কোষে, তারপর ঊর্ধ্ব শ্বাসনালীতে, উপরে ঊর্ধ্ব শ্বাসনালীতে, আর হচ্ছে স্নায়ু কোষে। এটা গেল। এরপর টি টু ব্যাকটেরিওফাইজের রিসেপ্টর সাইটটা কোথায়, এটা হচ্ছে আমরা ব্যাকটেরিয়ার যে লাইটিক সাইকেল আর হচ্ছে লাইসোজেনিক সাইকেল, এটা পড়বো যখন, তখন হচ্ছে আমরা দেখব ইকোলাইয়ের মধ্যে হচ্ছে টি টু ব্যাকটেরিওফাজটা হচ্ছে আর কি কি করতে পারে, ওই রিসেপ্টর সাইটটার মধ্যে হচ্ছে দেখা যায় যে ওর যে স্পাইক আছে, ওই স্পাইক দিয়ে হচ্ছে ফুটা করে পেনেট্রেট করতে পারে। তো এগুলো নিয়ে আমরা পরে আসবো যখন লাইটিক সাইকেল আর লাইসোজেনিক সাইকেল পড়বো তখন। টিএমভি টোবাকো মোজাইক ভাইরাস, তার মানে রিসেপ্টর সাইটটা তামাক গাছে থাকবে। আর সংক্রামক ডায়রিয়া হচ্ছে রোটা ভাইরাস। আচ্ছা, এটা সংক্রামক ডায়রিয়া যে রোটা ভাইরাস, এটার রিসেপ্টর সাইট নেট লেখা হয়নি, এটার একটা এমসিকিউ এর জন্য হচ্ছে দরকারি, ওইটার জন্য লেখা হয়েছিল। ওকে। তারপর হচ্ছে আমরা আসি ইমার্জিং ভাইরাস। একটা দেখবা যে অনেক দিন ধরে কোনো একটা ভাইরাস একটা নির্দিষ্ট প্রজাতির মধ্যে আছে, এরপর হুট করে সম্পর্কহীন আরেকটা পোষক প্রজাতিতে যদি ছড়িয়ে পড়ে, তখন হচ্ছে আমরা এটাকে ইমার্জিং ভাইরাস বলবো। ঠিক আছে, তো ইমার্জিং বলতে হচ্ছে অনেক দিন ধরে এক জায়গায় ছিল, হুট করে হচ্ছে আরেক জায়গায় চলে গিয়েছে, এরকম বোঝাচ্ছে, মানে সম্পর্ক নেই, হুট করে আরেকটার মধ্যে হচ্ছে ছড়িয়ে পড়ছে। যেমন চীনের ক্ষেত্রে হচ্ছে ধরো যে চীনে হচ্ছে যেভাবে করোনা ভাইরাস ছড়ালো, এটা কিন্তু আসলে আগে দেখা যেত বাদুড়ের মধ্যে। ঠিক আছে, বাদুড়,
তো এরকম টাইপের যে প্রাণীগুলো ছিল ওগুলোর মধ্যে হচ্ছে দেখা যেত। তো হুট করে ওটা মানুষের মধ্যে ছড়িয়ে গিয়েছে। তো ধারণা করা হতো বাদুড়ের মাংস খেয়ে হয়তো ওখান থেকে হচ্ছে এসেছে। বাট সেটা যাই হোক, তো বাদুড় থেকে অনেক সম্পর্ক, মানে একদম সম্পর্ক নাই বললেই চলে, এরকম আরেকটা পোষক প্রজাতি মানুষের মধ্যে হচ্ছে এটা ছড়িয়ে গিয়েছে। তো এখন একইভাবে হচ্ছে দেখা গিয়েছে যে এইচআইভি ভাইরাস যেটা আছে, এইচআইভি কিন্তু আগে হচ্ছে বানরে ছিল, পরে হচ্ছে মানুষে এসেছে। তারপর হচ্ছে ফ্লু, ইনফ্লুয়েঞ্জা যেগুলো দেখবা, এগুলো হচ্ছে পাখির মধ্যে ছিল আগে। পাখি থেকে হচ্ছে যে সোয়াইন ফ্লু টাইপের যে ভাইরাসগুলো ছিল, এগুলো থেকে হচ্ছে দেখা গেছে যে ফ্লু ইনফ্লুয়েঞ্জা পাখি থেকে মানুষের মধ্যে এসেছে। তো এটা মানুষের মধ্যে যে এসেছে খালি তাই না, দেখা গিয়েছে যে এগুলো থেকে অনেক বড় আকারে মহামারীও হয়েছে অনেক সময়। কোভিড-19-এর কথা তো আমরা জানি, তেমনই হচ্ছে স্প্যানিশ ফ্লু হয়েছিল। তো এই ফ্লুটা কিন্তু এসেছে পাখির কাছ থেকে। ঠিক আছে, ইনফ্লুয়েঞ্জা যেটা, ইনফ্লুয়েঞ্জা থেকে দেখা গেছে যে স্প্যানিশ ফ্লু হয়েছিল। আর এটা কিন্তু অনেক ভয়ানক ছিল, তোমরা চাইলে গুগল করে বা ইউটিউবে গিয়ে দেখতে পারো। আর এটা খেয়ে মাথায় রাখবো আমরা, ইবোলা, সার্স, এইচআইভি, করোনা, এগুলো কিন্তু মাথায় থাকবে, সাথে আরেকটা অ্যাড করে নাও, নাইল। ঠিক আছে। আর এটার জন্য আমি এমনি একটা ছন্দ দিয়েছি, এটা মাথায় না রাখলেও হবে, ছন্দ না তো আর কি, এমনি হচ্ছে নিমোনিক লেখা। আর এরপর হচ্ছে ভিরিয়ন। ভিরিয়ন হচ্ছে, দেখো লাস্টে অন আছে, ভিরিয়নের লাস্টে কি আছে, অন আছে, তার মানে সংক্রমণ অন। তাহলে ভিরিয়ন, সংক্রমণ অন। এখন ভিরিয়ন হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিড যে থাকে, নিউক্লিক অ্যাসিডকে ঘিরে হচ্ছে একটা ক্যাপসিড থাকবে। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড আর একে ঘিরে অবস্থিত ক্যাপসিডের সমন্বয়ে গঠিত একটা সংক্রমণ ক্ষমতা সম্পন্ন সম্পূর্ণ ভাইরাস কোনাকে ভিরিয়ন বলে। তার মানে জাস্ট একটা নর্মাল ভাইরাসের কথাই চিন্তা করো, ভাইরাসের মাঝখানে কি থাকবে, নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ থাকবে, এটাকে ঘিরে কি থাকবে, প্রোটিনের লেয়ার যেটা হচ্ছে ক্যাপসিড, এই ক্যাপসিড আবরণীটা থাকবে। এইটা মিলেই হচ্ছে ভিরিয়ন হচ্ছে। আর যদি এটা সংক্রমণ ক্ষমতা সম্পন্ন হয় তখন এটাকে ভিরিয়ন বলা হয়। সংক্রমণ ক্ষমতাহীন হলে ওটাকে নিউক্লিয় ক্যাপসিড বলা হয়। তাইলে হচ্ছে নিউক্লিয় ক্যাপসিড মানে দেখো নিউক্লিক অ্যাসিড আছে, ক্যাপসিড আছে, বাট সংক্রমণ করতে পারতেছে না, মানে সংক্রমণ অফ, তখন হচ্ছে এটা নিউক্লিয় ক্যাপসিড। কিন্তু নিউক্লিক অ্যাসিডও আছে, ক্যাপসিডও আছে। আর যদি নিউক্লিক অ্যাসিড থেকে থাকে, ক্যাপসিড থেকে থাকে, আবার সংক্রমণও করতে পারে, তখন ওটা হচ্ছে ভিরিয়ন। আর প্রত্যেকটা ভিরিয়নে হচ্ছে দেখবা যে সর্বোচ্চ 2000 থেকে 2130টা পর্যন্ত ক্যাপসোমিয়ার থাকতে পারে। ঠিক আছে। তো এখন এখানে হচ্ছে একটা জিনিস চিন্তা করে দেখো, তোমার এই যে সংখ্যাটা, সংখ্যাটা কিন্তু গুরুত্বপূর্ণ না। তোমার জাস্ট একটু আইডিয়াটা রাখা লাগবে যে রেঞ্জটা কেমন। মানে তুমি এই যে মনে রাখলে এখন 2000 থেকে 2200 এরকম টাইপের একটা রেঞ্জের মধ্যে আছে। তো এটা একটু স্পেসিফিক করে হচ্ছে একটা সময় মুখস্থ হয়ে যাবে, দেখবা যে 2000 থেকে 2130 এটা মুখস্থ হয়ে গেছে। তো মাঝে মধ্যে এরকম ইনফরমেটিভ টাইপের কিছু প্রশ্ন মেডিকেলের ক্ষেত্রে দেখা যায় যে দিতে পারে। ওকে। আর ক্যাপসোমিয়ার, কিন্তু ক্যাপসোমিয়ার কথা নিশ্চয়ই মনে আছে, ক্যাপসিডে যে প্রত্যেকটা প্রোটিন অণু আছে ওই প্রত্যেকটা প্রোটিন অণুকে ক্যাপসোমিয়ার বলে। তো এরকম প্রোটিন অণু আর কি ভিরিয়নের মধ্যে 2000 থেকে 2130টার মতো দেখা যায়। তারপর আমরা আসি ভিরয়েডস এর মধ্যে। তো ভিরয়েডস এর ক্ষেত্রে এই ডটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই ড বা হচ্ছে এই যে ডিটা যে আছে এটা মাথায় রেখো, একটু পরে হচ্ছে আমরা দেখবো অনেক কাজে লাগতেছে। তো এখন হচ্ছে এটা দেখো যে এক সূত্রক বৃত্তাকার ডিএনএ যেটাকে বৃত্তাকার আরএনএ, যেটাকে হচ্ছে আমরা ওই কি বলে, এটাকে নেকেড আরএনএও বলে থাকি। তো এই নেকেড আরএনএ হচ্ছে বলা হয় বা হচ্ছে নগ্ন আরএনএ। তো নগ্ন আরএনএ নিয়ে গঠিত কয়েক শত নিউক্লিওটাইড। তো আরএনএ কি দিয়ে গঠিত, নিউক্লিওটাইড দিয়ে গঠিত। তো এই নিউক্লিওটাইড দিয়ে গঠিত এবং এটা হচ্ছে ক্ষুদ্রতম ভাইরাস থেকেও অনেক ছোট। আর এটাকে হচ্ছে আমরা সংক্রামক আরএনএ বলি। ঠিক আছে, ভাইরাল নেকেড আরএনএ বা সংক্রামক নগ্ন আরএনএ এইভাবে হচ্ছে বলা হয়। আর এটা শুধুমাত্র উদ্ভিদের মধ্যেই দেখা যায়। আর উদ্ভিদের মধ্যে হচ্ছে একটা বিখ্যাত রোগ হচ্ছে নারিকেল গাছের ক্যাডাং রোগ। ঠিক আছে। তো এখন ক্যাডাং রোগ এটা হচ্ছে নারিকেল গাছে হচ্ছে পাওয়া যায়। তো নারিকেল নারিকেল গাছে কিন্তু ছোট ছোট, মানে বাচ্চা কচি নারিকেল যেটা মানে ডাব, এই ডাবও কিন্তু নারিকেল গাছে পাওয়া যায়। তো এখন এই যে ডাব, আর তারপর হচ্ছে আমরা আসি ডাবের মধ্যে হচ্ছে, এই ডাবের মধ্যে ডা আছে না, তাহলে দেখো ক্যাডাং এর মধ্যেও ডা আছে। তাহলে নারিকেল গাছে কোন রোগটা দেখা যায়, ক্যাডাং রোগটা দেখা যায়। ক্যাডাং রোগটা কিসের জন্য হয়, এই যে ডিটা এখানে চলে আসছে, ভিরয়েডের মধ্যে দেখছো, ভিরয়েডে ডি আছে, ক্যাডাঙেও ডি আছে। আর ডাব, ডা মানে কি, ডাব, নারিকেল ডাব। তো এই নারিকেল গাছে ক্যাডাং, আর ক্যাডাং হচ্ছে ভিরয়েড। তারপর হচ্ছে আমরা যাই হেপাটাইটিস ডি, দেখো এখানেও ডি আছে, এর কারণ কি, ভিরয়েড। তারপর হচ্ছে আবিষ্কারককে থিওডর ডিনার আর ডাব্লিউ এস রেইনার। এইটা থেকে তেমন কখনোই আসলে প্রশ্ন ওভাবে দেখি নাই যে আবিষ্কার কে করছে, এটা থেকে আসতেছে যে। তারপরে হচ্ছে একটু জেনে রেখো, তবে প্রিয়নস এটা মনে রাখতে হবে, প্রিয়নস হচ্ছে সংক্রামক প্রোটিন ফাইব্রিল। তো এটা হচ্ছে একটা প্রোটিন স্ট্রাইপ বা একটা প্রোটিন ফাইব্রিল বলতে পারো। তো এই প্রোটিন, প্রিয়ন দেখছো, প্রিয়নের সাথে কিন্তু প আছে, প্রোটিনের সাথেও প আছে। তো এভাবে হচ্ছে মাথায় রাখতে পারবা। তারপর হচ্ছে এই প্রিয়নসের মধ্যে বুঝতে পারতেছো প আছে মানে
জাস্ট প্রোটিন আবরণটা আছে, কিন্তু ভিতরে যে নিউক্লিক অ্যাসিড থাকার কথা ওই নিউক্লিক অ্যাসিডটা নাই। তো নিউক্লিক অ্যাসিড ছাড়া জাস্ট প্রোটিন আবরণ বা হচ্ছে প্রোটিন স্ট্রাইপটা যখন থাকে, তখন ওটাকে হচ্ছে আমরা প্রিয়ন বলি। আর এই প্রিয়নটা হচ্ছে মানুষের স্নায়ুতন্ত্রের দুইটা রোগ আছে, একটা হচ্ছে কুরু আর একটা হচ্ছে ক্রুটসফেল্ট রোগ। এই ক্রুটসফেল্টটা হচ্ছে একটা জার্মান শব্দ, আর এরপর হচ্ছে কুরু যেটা আছে কুরু, এই দুইটাই হচ্ছে স্নায়ুতন্ত্রের রোগ। ঠিক আছে, আর ভেড়ার ক্ষেত্রে আরেকটা রোগ হয়, সেটা হচ্ছে স্ক্র্যাপি। তো মানুষের ক্ষেত্রে হচ্ছে কুরু আর হচ্ছে ক্রুটসফেলস রোগ, আর হচ্ছে ভেড়ার ক্ষেত্রে স্ক্র্যাপি। এগুলোর জন্য হচ্ছে প্রিয়ন্স দায়ী। তারপর হচ্ছে ম্যাটকাও রোগ যেটা আছে, ওইটা সৃষ্টির সাথে হচ্ছে প্রিয়ন্সের সম্পৃক্ততা আছে। তো এইভাবে মাথায় রাখতে পারো যে তোমার বন্ধু প্রিয়ম, প্রিয়ম হচ্ছে রেগে গেলেই ম্যাড হয়ে যায়। তো ম্যাড হয়ে যায়, তারপর হচ্ছে কাউয়ের মতো হাম্বা হাম্বা করে। তো এখান থেকে হচ্ছে তুমি প্রিয়ন্সের সাথে যে ম্যাড কাউ রোগ সৃষ্টির সম্পৃক্ততা আছে এটার আইডিয়াটা হচ্ছে নিতে পারো। তারপর হচ্ছে প্রিয়ন্সের যে অস্তিত্বের কথা, এটা বলেছে কে? স্ট্যানলি। তাহলে পিয়ন্সের অস্তিত্বের কথা স্ট্যানলি বলেছিলেন, তাহলে স্ট্যানলিকে, স্ট্যানলি হচ্ছে ভাইরোলজির জনক, মনে আছে নিশ্চয়ই। আর পিয়ন্সের অস্তিত্বের কথা কে বলেছে? স্ট্যানলি বলেছে। এটা হচ্ছে মাথায় রাখার ট্রাই করবো আমরা। তারপর হচ্ছে আমরা যাই স্যাটেলাইট। তো স্যাটেলাইট হচ্ছে নিউক্লিক অ্যাসিড গ্রহিত সত্তা। আর যখন হচ্ছে এটা প্রোটিন আবরণ দিয়ে হচ্ছে আবদ্ধ হয়, তখন ওটাকে আমরা স্যাটেলাইট ভাইরাস বলে থাকি। তাহলে নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত সত্তা যেটা পোষক কোষের মাধ্যমে অন্য একটা ভাইরাসের সহায়তায় প্রতিলিপি সৃষ্টি করতে সক্ষম। তো এখানে হচ্ছে দেখা যায় যে তোমার কাছে যখন এই স্যাটেলাইটটা থাকবে, এই স্যাটেলাইটের মধ্যে হচ্ছে জাস্ট কি আছে? নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি একটা সত্তা আছে। তো এটা হচ্ছে দেখা যায় যে অন্য একটা ভাইরাসের মধ্যে যখন যাচ্ছে, অর্থাৎ প্রোটিন দিয়ে আবৃত হচ্ছে, তখন হচ্ছে দেখা যায় যে সে নিজের একটা ক্লোন তৈরি করতে পারে, ডুপ্লিকেট তৈরি করতে পারে। ওই ডুপ্লিকেটটা আবার অন্য কোনো ভাইরাসের মধ্যে হচ্ছে গিয়ে তারপর আবার হচ্ছে তার প্রতিলিপি তৈরি করতে পারে। তো এভাবে করে হচ্ছে একটা ভাইরাস জাস্ট নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি, অর্থাৎ জাস্ট আরএনএ বা জাস্ট ডিএনএ এরকম নিউক্লিক অ্যাসিডটা থাকে। এই নিউক্লিক অ্যাসিড দিয়ে হচ্ছে তৈরি হবে, এবং হচ্ছে দেখা যায় যে এটা আরেকটা হোস্ট সেল বা হচ্ছে একটা হোস্ট বডির মধ্যে হচ্ছে যায়। হোস্ট সেলের মধ্যে গিয়ে হলো মানে অন্য একটা ভাইরাসের মধ্যে হচ্ছে যাচ্ছে আরেকটা, এই ভাইরাসটা তো কোনো একটা সেলের মধ্যেই আছে। তো ওই সেলের মধ্যে যাচ্ছে, ওই ভাইরাসের ভিতর ঢুকছে, ভাইরাসের ভিতর ঢুকে একটা ক্লোন তৈরি করছে। ক্লোন তৈরি করার পরে হচ্ছে আবার বের হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে স্যাটেলাইটের কাজ। তাহলে স্যাটেলাইটে কি করবে? আরেকটা ভাইরাসের ভিতর যাবে, ক্লোন তৈরি করবে, বের হয়ে যাবে, জাস্ট এটাই। আর যখন হচ্ছে এটা প্রোটিন দ্বারা আবৃত হবে, প্রোটিন দ্বারা আবৃত হওয়ার পরে স্যাটেলাইটটাকে আমরা স্যাটেলাইট ভাইরাস বলবো। ঠিক আছে। তো এই স্যাটেলাইটটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত সত্তা ছিল, তখনও কিন্তু ওটা ভাইরাস বলে হচ্ছে আমরা বলছি না। বাট যখন হচ্ছে ওটা আরেকটা ভাইরাসের প্রোটিন আবরণীর মধ্যে চলে গেল, তখন ওটাকে আমরা স্যাটেলাইট ভাইরাস বলছি। আচ্ছা, এরপর হচ্ছে ঢাবির জন্য গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস আছে আমাদের কাছে, অথবা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, ভিরিয়ন ভিরয়েডস প্রিয়ন্সের পার্থক্য। তো ভিরিয়নে হচ্ছে আমরা আরএনএ অথবা ডিএনএ অর্থাৎ নিউক্লিক অ্যাসিড থাকে। ভিরয়েডস এর ক্ষেত্রে হচ্ছে আমরা দেখি যে জাস্ট আরএনএ থাকে কিন্তু ডিএনএ থাকে না। ভিরয়েডসটা হচ্ছে যে নেকেড আরএনএ যেটা। তারপর প্রিয়ন্স এর ক্ষেত্রে হচ্ছে দেখি যে আমরা নিউক্লিক অ্যাসিড থাকে না। ঠিক আছে, প্রিয়ন্সে কিন্তু নিউক্লিক অ্যাসিডই নাই। তারপর ভিরিয়নের ক্ষেত্রে হচ্ছে আমরা দেখি যে প্রোটিন থাকে, ভিরয়েডস এর ক্ষেত্রে প্রোটিন থাকে না, জাস্ট নেকেড আরএনএ। তারপর হচ্ছে প্রিয়ন্স এর ক্ষেত্রে হচ্ছে শুধু প্রোটিন থাকে, কোনো নিউক্লিক অ্যাসিড থাকে না। আর ভিরিয়নের ক্ষেত্রে কিন্তু প্রোটিনের সাথে নিউক্লিক অ্যাসিডটাও থাকে, ওই যে প্রথমে আরএনএ অথবা ডিএনএ থাকে বলছে, ওটাই নিউক্লিক অ্যাসিড। তারপর হচ্ছে ভিরিয়নে হচ্ছে উদ্ভিদ প্রাণী উভয় রোগের সৃষ্টি করতে পারে। ভিরয়েড আমরা দেখলাম উদ্ভিদের রোগ, যেমন নারিকেলের হচ্ছে ক্যাডাং রোগ যেটা, এটা সৃষ্টি করে। প্রিয়ন্সের ক্ষেত্রে শুধু প্রাণীর রোগ, মানুষের কুরু, তারপর হচ্ছে ক্রুডস ফেলস, ভেড়ার ক্ষেত্রে হচ্ছে স্ক্র্যাপি, তারপর হচ্ছে গরুর ম্যাটকাও, এরকম রোগ হচ্ছে সৃষ্টি করতে পারে। এখন হচ্ছে আমরা এমসিকিউ সলভে আসি। সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাসকে কি বলে? নিউক্লিয় ক্যাপসিড সংক্রমণ ক্ষমতা সম্পন্ন হলে তখন ওটাকে আমরা কি বলতাম? তখন ওটাকে আমরা ভিরিয়ন বলতাম। তাহলে এটা নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড ক্যাপসিডের সমন্বয়ে গঠিত সংক্রমণ ক্ষমতা সম্পন্ন সম্পূর্ণ ভাইরাসকে কি বলা হয়? ভিরিয়ন। ম্যাটকাও রোগ সৃষ্টির সাথে জড়িত কোনটা? প্রিয়ন। তারপর সংক্রামক ডায়রিয়ার জন্য দায়ী কোনটা? রোটা ভাইরাস। নগ্ন আরএনএ ভাইরাস, নেকেড আরএনএ, নেকেড আরএনএ কি? ভিরয়েড, মনে আছে নিশ্চয়ই। তারপর কোন উদ্ভিদের ভাইরাসে ডিএনএ থাকে? ওই যে বলেছিলাম যে ডিএনএ থাকে, উদ্ভিদ ভাইরাস বলে আরএনএ মনে হয়, বাট একটা ব্যতিক্রম আছে, একটাতে ডিএনএ থাকে, ওটা হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস। একটা সূত্রাকার ভাইরাস, সূত্রাকার মানে হচ্ছে সিলিন্ড্রিকাল। সিলিন্ড্রিকালে দুইটা এক্সাম্পল পড়েছি আমরা, একটা হচ্ছে ইবোলা আর একটা হচ্ছে মোটরের স্ট্রিক ভাইরাস, তাহলে এটা ইবোলা হবে উত্তর। তারপর হচ্ছে কোনটা ইমার্জিং ভাইরাস, অর্থাৎ আগে মানুষের মধ্যে ছিল না, পরবর্তীতে মানুষের মধ্যে এসেছে? সার্স। তারপর হচ্ছে মানুষের দেহে বসন্ত রোগ সৃষ্টি করে কোনটা? তো বসন্ত রোগ সৃষ্টি করে হচ্ছে ভেরিওলা। ঠিক আছে। তো বসন্ত হলে কি ভেরি 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 বিরক্ত লাগে। দেখবে যে চিকেন পক্স হয়েছে তোমার, তোমাকে অনেক বিরক্ত লাগবে দেখবা। তাহলে এটা ভেরিওলা হবে। সংক্রামক ডায়রিয়ার জন্য দায়ী, এটা তো একটু আগেই করলাম, এটা হচ্ছে রোটা ভাইরাস হবে। তারপর হচ্ছে প্রতিটা ভিরিয়নের সর্বোচ্চ কতটা ক্যাপসোমিয়ার থাকে? দেখছো আমরা কিন্তু রেঞ্জটা মনে রাখছিলাম 2000 থেকে 2200।
তাতে কিন্তু মোটামুটি হয়ে গেছে 2000 থেকে 2130, এই যে এটা অপশন। তারপর হচ্ছে মানুষের স্নায়ুতন্ত্রে কুরু আর ক্রুটসফেলস রোগের জন্য দায়ী নিচের কোনটা? প্রিয়ন, নারিকেল গাছের ক্যাডাং, ক্যাডাং ড, ড ভিরয়েড। তারপর হেপাটাইটিস ডি, ড, ড ভিরয়েড। তারপর হচ্ছে ভিরয়েড অর্থ, ভিরয়েড কি ছিল? ভিরয়েড অর্থ হচ্ছে জাস্ট নেকেড আরএনএ বা ভাইরাল আরএনএ বা ভাইরাল নেকেড আরএনএ, শুধুমাত্র একটা আরএনএ থাকবে। এরপরের ক্লাসে আমরা ভাইরাসের গঠন সংক্রান্ত আলোচনা করব। আজকে এ পর্যন্তই থাকলো তাইলে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।